দণ্ডবোধ জোহার। আমার নাম হচ্ছে রাকেশ মদিকোড়া। অল ইন্ডিয়া আদিবাসী আজ ইউএফএএ ও এর পক্ষ থেকে ডিএম অফিসে পশ্চিম বর্ধমান আসানসোলে ডেপুটেশন দেওয়া হলো। সহযোগিতায় পশ্চিমবঙ্গ আদিবাসী কোড়া সমাজ কল্যাণ সংগঠন আর অন্য সংগঠনও এই সামিল ছিল এবং এ সংগঠনে আজ যে ডিএম অফিসে যে প্রস্তাব রাখলেন, কি প্রস্তাব রেখেছে এবং কেনই রেখেছে, এবং এই প্রস্তাবে যদি ডিএম অফিস থেকে এই কাজগুলি না করে থাকলে কি পদক্ষেপ নেবে তা আজ এই ভিডিওতে পুরো দেওয়া হচ্ছে। আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। দণ্ডবোধ জোহার। আমার নাম হচ্ছে রাকেশ মদকুরা। আপনারা দেখছেন রাকেশ মদকুরা ভয়েস। পশ্চিম বর্ধমান আসানসোল অল ইন্ডিয়া আদিবাসী সম্প্রদায়ের প্রত্যেক সংগঠন আজ ডেপুটেশন দিলেন এবং কি বক্তব্য রাখলেন তা আপনাদেরকে শেয়ার করছি, আপনারা শুনেন। নমস্কার। আজকে আমরা পশ্চিম বর্ধমান ডিএম অফিসে দাঁড়িয়ে আছি। ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের ডাকে আজকে আমরা গোটা পশ্চিমবঙ্গব্যাপী ডিএম ডেপুটেশন ছিল, তার অংশ হিসেবে আমরা পশ্চিম বর্ধমান জেলার সহযোদ্ধারা ডিএম অফিসে এসেছিলাম এবং ডিএমের সঙ্গে সাক্ষাৎ হলো। ওনার সঙ্গে দীর্ঘক্ষণ ধরে আমাদের যে সমস্ত দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো নিয়ে আমরা আলোচনা করলাম এবং উনি আমাদের দাবিগুলো ধৈর্য সহকারে শুনেছেন এবং উনি আশ্বাস দিয়েছেন যে আগামী দিনে যে দাবিগুলো আছে সেই দাবিগুলো যতটা সম্ভব উনি ওনার ক্ষমতার মধ্যে থেকে যতগুলো পূরণ করা যায় সেই দাবিগুলো তিনি দ্রুততার সঙ্গে পূরণ করবেন। আমাদের যে মূল দাবিগুলো ছিল তার মধ্যে প্রথম যে দাবি ছিল সেটা হচ্ছে বিগত বেশ কয়েক বছর যাবৎ আপনারা সবাই অবগত আছেন যে পশ্চিমবঙ্গের যারা কর্মী ক্ষত্রিয় সম্প্রদায়, যারা বর্তমানে নন ট্রাইবাল, তো তারা ভোট বাক্সের ব্ল্যাকমেলিং সিস্টেম চালু করে ভোট বাক্সের ভয় দেখিয়ে রাজনৈতিক নেতাদের সঙ্গে দরদামের মাধ্যমে তারা এসটি তালিকায় অন্তর্ভুক্ত হতে চাইছে। তো সেই বিষয়টা আমরা ডিএম সাহেবের নজরে আনলাম যে সিআরআই থেকে যে সিআরআই রিপোর্ট যেটা পাঠানো হয়েছে বা যে জাস্টিফিকেশন চাওয়া হয়েছে সেটা যাতে কোনোভাবেই ফলস বা ফেব্রিকেটেড করে যেন না পাঠানো হয় আউট অফ ভোট বাক্সের কম্পালশন থেকে। তারা যদি সত্যিই তাদের আদিবাসীদের যে সমস্ত ট্রেডস রয়েছে বা যে বৈশিষ্ট্যগুলো রয়েছে যেটার দ্বারা ভারতের আদিবাসীরা স্বীকৃত হয়, সেই বৈশিষ্ট্যগুলো যদি তাদের বিরাজমান রয়েছে বর্তমানে, তারা নিশ্চিতভাবে হতে পারবে। কিন্তু কোনোভাবেই তাদের ভোট বাক্সকে পাখির নজর করে রাজনৈতিক নেতাদের মদতে কোনোভাবেই যাতে কর্মীদেরকে অন্যায়ভাবে এসটি তালিকায় অন্তর্ভুক্ত না করা হয় সেই বিষয়টাকে আমরা জোরের সঙ্গে ডিএমের কাছে উপস্থাপন করেছি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের পশ্চিমবাংলাব্যাপী আমাদের যতগুলো হোস্টেল রয়েছে এবং সান্তালি মিডিয়াম স্কুল, এগুলোর অবস্থা বর্তমানে যদি দেখা যায় ভীষণ একেবারে পর্যুদস্ত অবস্থা। সান্তালি মিডিয়াম স্কুলগুলোতে না শিক্ষক রয়েছেন, না নন টিচিং স্টাফ রয়েছেন। সুতরাং যে বেহাল দশা রয়েছে সান্তালি মিডিয়াম স্কুলগুলো, সেই স্কুলগুলো যাতে স্টাফ নিয়োগ হয় এবং যাতে সুস্থ পঠন পাঠনের পরিবেশ চালু হয়, সেই জন্য সেই বিষয়টাকেও দ্রুততার সঙ্গে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয় সেটা আমরা দাবি আকারে রাখলাম। দ্বিতীয় হচ্ছে ফেক সার্টিফিকেট যেভাবে গোটা পশ্চিমবাংলা জুড়ে, শুধু পশ্চিমবাংলা নয় গোটা ভারতবর্ষ জুড়ে যেভাবে নন ট্রাইবালরা সার্টিফিকেট বের করছে এবং সেই সার্টিফিকেটগুলো তারা শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে চাকরির ক্ষেত্রে, ইভেন আমাদের যে সমস্ত জমির অধিকার রয়েছে, সংবিধান যে প্রভিশন রয়েছে সেগুলোকে তারা মিসইউজ করে জেনুইন আদিবাসীদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করছে। তো আমরা হাই লেভেল ইনভেস্টিগেশন কমিটির দাবি করেছি যাতে হাই লেভেলের একটা ইনভেস্টিগেশন কমিটি তৈরি করা হয়। জমি হস্তান্তরের ক্ষেত্রে যাতে যিনি জমি বিক্রি করছেন ট্রাইবালদের জমি কোনোভাবেই যাতে আদিবাসীদের কাছে না বিক্রি হয় সেটাকে যাতে এনশিওর করা যায় সেই বিষয়ে ডিএমের কাছে আমাদের দাবি ছিল। নেক্সট হচ্ছে যারা ফেক সার্টিফিকেট বের করেছে, সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে, তারপরেও তাদের কিন্তু ডেটাবেসে আমরা দেখতে পাচ্ছি তাদের নাম উজ্জ্বলভাবে জল করছে। তো তাদের যাতে সেই নামটা সরিয়ে দেওয়া হয় সেখান থেকে, সেই সঙ্গে তাদের এগেনস্টে যাতে লিগাল অ্যাকশন নেওয়া হয় ভারতের সংবিধান অনুসারে, আইন ব্যবস্থা অনুসারে যা যা ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা যাতে নেওয়া হয় সেটার উপরে আমরা জোর দিয়েছিলাম। স্যার আশ্বাস দিয়েছেন যে তিনি সেই বিষয়ে তিনি পদক্ষেপ করবেন। ফরেস্ট রাইট অ্যাক্ট যেটা 2006 সালে প্রণীত আইন, বর্তমান পরিস্থিতিতেও এখনও পর্যন্ত তা ধরাতলে এখনও আসেনি। তো সেই বিষয়টাকেও আমরা জোর দিলাম যাতে ধরাতলে সেটার প্রয়োগ হয় এবং আদিবাসীরা যারা
ফরেস্টের মধ্যে রয়েছে এবং যাদের জল জঙ্গল জমিনের অধিকার সুনিশ্চিত করা যায়, সেই বিষয়টার উপরেও আমরা ডিএম সাহেবের নজর আকর্ষণ করলাম। নেক্সট হচ্ছে স্কলারশিপ সম্পর্কে। সকলেই জানেন যে আদিবাসীদের প্রচুর স্কলারশিপ, এই ধরনের সোশ্যাল মিডিয়া আপনারা দেখে থাকেন যে আদিবাসীদের সম্পর্কে বলা হয় প্রচুর স্কলারশিপ, ওদের কিছুই করতে হয় না, শুধুমাত্র জন্মানোর পরে হামাগুড়ি দিয়ে স্কুল পৌঁছালে এই সমস্ত স্কলারশিপ দিয়ে তাদের বিশ্ববিদ্যালয় এবং পিএইচডি করা যায়। কিন্তু বর্তমান পরিস্থিতির সঙ্গে কেউ ওয়াকিবহাল নন, যারা বাইরে থেকে দেখছেন তাদের কাছে একটা ভুল ধারণা রয়েছে। কিন্তু বাস্তবে যদি দেখা যায়, আমরা দেখেছি যে বাস্তবে স্কলারশিপের যে সুবিধা সেটা কিন্তু জেনুইন এসটি ছেলেমেয়েরা বা এসসি ছেলেমেয়েরা পাচ্ছে না। সেই বিষয়টা আমরা জোর দিয়ে বললাম যাতে তাদের প্রত্যেক বছর স্কলারশিপ যাতে স্টুডেন্টরা পায়, সেই সঙ্গে হোস্টেলগুলো যেগুলো রয়েছে সেগুলোকে যাতে রিওপেনিং করা হয় এবং সরকারি খরচে যাতে এসসি এসটি ছেলেমেয়েরা থাকতে পারে, সেই বিষয়টা যাতে স্যার এনশিওর করেন। বিশেষ করে আমাদের পশ্চিম বর্ধমান জেলার বেশ কয়েকটি স্কুলের হোস্টেল বন্ধ আছে, সেগুলোর সম্পর্কেও আমরা ওনাকে ওয়াকিবহাল করলাম। নেক্সট হচ্ছে যে বুড়ুয়া সম্প্রদায় বলে যারা ভারতবর্ষের এসটি কিন্তু আমাদের পশ্চিমবাংলার আদিবাসী নয়, যারা 1950 সালের পরে পশ্চিমবাংলায় এসেছে, সেই সমস্ত মগ বা বুড়ুয়া সম্প্রদায় যারা, তাদেরকে যাতে কোনোভাবেই এসটি তালিকায় না অন্তর্ভুক্ত করা হয়, শুধুমাত্র টাইটেল দেখে বা সাবকাস্ট থেকে তাদের যেন ভেরিফিকেশন হয়, সেই বিষয়টাকেও আমরা ডিএমের নজরে আনলাম আর কি। সেই সঙ্গে আমাদের আরও কিছু লোকাল ইস্যু ছিল, সেই ইস্যুগুলোর কথাও আমরা ডিএমের নজরে আনলাম। যেমন আমাদের আসানসোলের ইসমাইলের কোড়াপাড়া, যেখানে বংশ পরম্পরায় আমাদের আদিবাসী সম্প্রদায়, কোড়া সম্প্রদায় অনেক বছর ধরে বংশ পরম্পরায় বসবাস করছে, কিন্তু এখনও পর্যন্ত তাদের কাছে সেই জায়গায় বসবাসের জন্য যে লিজ বা পাট্টার যদি কোনো এনি কাইন্ড অফ প্রভিশন যদি থাকে তাদের সেখানে সত্ত্ব হিসেবে বা অধিকার পাওয়ার জন্য, সেই ব্যবস্থা যাতে ডিএম করেন। আদারওয়াইজ তারা পশ্চিমবাংলার অধিবাসী, ভারতবর্ষের একেবারে প্রাচীন জাতি, তারপরেও আজকেও তারা কিন্তু সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। সেই বিষয়টাতেও আমরা ডিএমের দৃষ্টি আকর্ষণ করলাম এবং ওনাকে বললাম যাতে দ্রুত ব্যবস্থা করা যায়, এনি কাইন্ড অফ প্রভিশন দিয়ে তাদের যাতে অধিকার প্রদান করা যায়, সেই বিষয়টা যেন উনি দেখেন। উনি আশ্বাস দিয়েছেন ওটা আরবান ডেভেলপমেন্টের সঙ্গে কথা বলে উনি কিছু একটা করবেন। যেগুলো আশ্বাস দিলেন আমরা আশ্বস্ত হয়েছি, ডিএমের সঙ্গে কথা বলে তিনি ধৈর্য সহকারে শুনেছেন। আগামী দিনে আমরা ফলো আপ করবো, যদি কোনো দাবি পূরণ না হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন, কয়েক হাজার আদিবাসী সম্প্রদায়কে নিয়ে আমরা ডিএম অফিসের সামনে আরও বড় আন্দোলন কিছু করতে পারি, সেই ধরনের ভাবনাও চলবে যদি আমাদের যে আশ্বাসন দেওয়া হয়েছে সেগুলো যদি না পূরণ হয়। নমস্কার, আমি গৌতম মুর্মু। একটা সংযোজন করিনি আমাদের ওই যেটা ইসমাইলের যে কোড়াপাড়ার যে সমস্যা, শুধু ওটা নয়, ওটা পশ্চিম বর্ধমানের অনেকগুলো আদিবাসী পাড়া, অনেক আদিবাসী পাড়া আছে যেখানে হচ্ছে দীর্ঘদিন ধরে আদিবাসীরা বসবাস করছে, কয়েক পুরুষ ধরে, মানে স্বাধীনতার আগে থেকে, কিন্তু তাদের কোনো মানে বাস্তুপাট্টা নেই। ঠিক আছে, বাস্তুপাট্টা স্যার যেটা বললেন যে রুরাল এলাকায় সেটা দেওয়া হয়, আরবান এলাকায় দেওয়া হয় না, কিন্তু আরবান এলাকায় অন্য কোনো প্রভিশন বার করতে হবে। এটা হচ্ছে একটা বৃহত্তর লড়াই আসতে হবে আমাদের। এই জন্যে হচ্ছে আমরা যে কোনো সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। এটা দ্বিতীয় শেষ কথা যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে তারা পুনর্বাসন পাবেন না, যদি তাদের বাস্তুপাট্টা না থাকে পুনর্বাসন পাবেন না। আমাদের শালডাঙ্গাতে এরাইজ করেছে, আমাদের দিসমগাঁওতে ওখানে বিষয়টাকে নিয়ে লড়াই করছে, আন্দোলন করছে এবং সমস্ত সহযোগী সংগঠন নিয়ে আগামী 1 সেপ্টেম্বর এই ডিএম অফিস আমরা আসবো। একদম রাজপথকে মানে রেখেই আর কি, রাজপথের উপর দিয়ে আমরা আসবো, কয়েক হাজার আদিবাসী মানুষ আসবো মানুষের পুনর্বাসনের দাবিতে, উপযুক্ত পুনর্বাসনের দাবিতে। কোনো আদিবাসী মানুষকে তার বস্তু থেকে হচ্ছে চ্যুত করা যাবে না। এটা হচ্ছে আমাদের রেসপন্সিবিলিটি। আমাদের যতগুলো সংগঠন আছে সমস্ত সংগঠনের মানে দায়িত্ব। সমস্ত সংগঠনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি, জোহার জানাচ্ছি। কিশোরদা কিছু বলবে আজকে কর্মসূচি এখানে আমরা বলে দিয়েছেন। ঠিক।